আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়বো এইচএসসি আইসিটির তৃতীয় চ্যাপ্টার নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। এই চ্যাপ্টারে দুটো অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে নাম্বার সিস্টেমস এবং দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল ডিভাইসেস। সেরকমই এই প্লেলিস্টে দুটো অংশ থাকবে। নাম্বার সিস্টেমসকে নিয়ে প্লেলিস্ট 1 হবে এবং নাম্বার ডিজিটাল ডিভাইসেস নিয়ে আমরা সেকেন্ড প্লেলিস্টটা করব। তো চলো শুরু করা যাক। তো নাম্বার সিস্টেমসটা কি প্রথমে আসি। নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যা গণনা বা প্রকাশ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে নাম্বার সিস্টেমস। তো আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতিতে হিসাব করে আসছি বা এতদিন আমরা সংখ্যা প্রকাশ করে আসছি, সেটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেমকে ডেসিমাল নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলার কারণ হচ্ছে এখানে তোমার সংখ্যা গণনা করার জন্য 10টা অঙ্ক থাকে, 0 থেকে 9 পর্যন্ত। এবং তো আমাদের ডিজিটস বা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা। তো এক্সাম্পল কি হতে পারে, মনে করো তোমার কাছে একটা ঝুড়ি আছে। ঝুড়িতে কিছু আপেল রাখা আছে বা কিছু ফল রাখা আছে। এখন তুমি এটা গণনা কিভাবে করবে? মনে করো কিছু নেই। এখন কিছু নেই, এটাকে প্রকাশ করা যায় কি দিয়ে? আমরা করি 0 দিয়ে। তো মনে করো তারপর ঝুড়িতে অনেক আপেল আছে। তা তুমি কিভাবে গণনা শুরু করলে? যে 1টা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, 5টা আছে, 6টা আছে, 7টা আছে, 8টা। এখন খেয়াল করো, 9 পর্যন্ত যাওয়ার পর যদি 10টা বা তার উপরে ততোধিক আপেল থাকে, সেটা গণনা করার জন্য তোমার কাছে কিন্তু কোনো অঙ্ক নেই। তোমার কাছে কোনো ডিজিটস নেই। তো সেটা আমরা প্রকাশ করি কি দিয়ে? সেটা আমরা প্রকাশ করি, দেখো, শূন্যের অবস্থানের কোনো মূল্য নেই। কিন্তু তার পরবর্তী 1 এর নিজের একটা মান আছে। তো আমরা 1 কে 1 কে এক ঘর বামে নিয়ে যাই এবং তারপর 0 থেকে আবার গণনা শুরু করি। খেয়াল করো, এখন যখন তুমি এর পরে আবার গণনা করবে, তখন কিন্তু আবার ওই 0 থেকেই 1, 2, 3, 4 এভাবে করতে থাকবে। আশা করি আইডিয়াটা বুঝতে পারছো যে আমরা গণনা করি সাধারণত অঙ্ক দিয়ে করছিলাম। পরে দেখেছি যে না, আমার কিছু লিমিটেশন আছে, আমার কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমরা কাটিয়ে ওঠার জন্য এই জিনিসটাকে আবারও পুনরায় শুরু করেছি 1 দিয়ে। 0 দিয়ে কেন শুরু করিনি? কারণ 0 নিজের কোনো মান নেই। তো 1 থেকে শুরু করলাম এবং 0 থেকে আবারও তার একক স্থানে 0 থেকে গণনা শুরু করেছি। এখন এই যে পদ্ধতিটা আছে, একে স্থানীয় মান বলে। তোমরা ছোট থাকতে স্থানীয় মান সম্পর্কে পড়েছো এবং এটা এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আবারও জেনে রাখা ভালো। তো স্থানীয় মান দিয়ে কি বোঝায়? স্থানীয় মান দিয়ে বোঝায় যে প্রত্যেকটা সংখ্যায়, প্রত্যেকটা অঙ্কের স্থানের বা অবস্থানের একটা মূল্য আছে। মনে করো আমি তোমাকে বললাম যে এখানে 234 বা 234 দেওয়া আছে। এখন 234-এ দেখো 3 নিজে একটা ডিজিট। তো 3 এর একটা ভ্যালু আছে 3 তে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই 234-এ 3 এর ভ্যালু কি, এই 3 টার ভ্যালু কি ওই ডিজিট 3 এর সমান? উত্তর কিন্তু না। কারণ এখানে 230-এ আমার এই 3 টা এসেনশিয়ালি বোঝাচ্ছে 30। তুমি যদি এখান থেকে এই 3 টা সরিয়ে দাও, তুমি যদি এখান থেকে এই 3 টা সরিয়ে দাও, তুমি যদি এটাকে ধরো 204 লেখো, তখন তোমার মান কিন্তু 234 থেকে 3 কমবে না। এটা কিন্তু হবে না। তোমার মান কিন্তু 234 থেকে 3 কমবে না। তোমার মান কমবে 234 থেকে 30। এবং এটা হওয়ার কারণ হচ্ছে যে তোমার সংখ্যায় যে এই 3 টা যেখানে অবস্থান করছে, তারও নিজের একটা ভ্যালু আছে। অর্থাৎ আমাদের 234 যে সংখ্যাটা ছিল, সেখানে 3 এর মান শুধু 3 না, বরঞ্চ তার অবস্থানের জন্য 3 এর মান এখানে 30। ঠিক তেমনি এখানে 2 এর মান তার অবস্থানের জন্য 2 নয়, এখানে তার অবস্থানের জন্য 2 এর মান হচ্ছে 200। এখন এখানের প্যাটার্নটা কি? প্যাটার্নটা খুবই সিম্পল, যেটা তোমরা পড়েছো যে স্থানীয় মানের ক্ষেত্রে এককের ঘর, একক, দশক, শতক, এরকম ঘরগুলো পড়েছিলে না? তো এখানে আমাদের 2 এর মান 200 হওয়ার কারণ হচ্ছে 2 হচ্ছে শতকের ঘরে, 3 হচ্ছে দশকের ঘরে এবং 4 হচ্ছে এককের ঘরে। তো দশকের ঘরের সবকিছু 10 দিয়ে গুণ হয়, এককের ঘরের সবকিছু 1 দিয়ে গুণ হয় এবং শতকের ঘরের সবকিছু লাইকওয়াইজ 100 দিয়ে গুণ হবে। সো দ্যাটস ইট।
তো এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। একে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। অর্থাৎ এখানে পজিশনের একটা ভ্যালু আছে এই সংখ্যায়। এই যে আমরা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা বের করছি, এতে পজিশনের একটা ভ্যালু আছে, তাই একে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেমস। সো সেম ওয়েতে আমরা আরেকটা নাম্বার সিস্টেমের, আরো কয়েকটা নাম্বার সিস্টেমের ব্যাপারে এই চ্যাপ্টারে জানবো। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে বাইনারি সিস্টেমস। সো বাইনারি মানে কি? বাইনারি মানে হচ্ছে বাই নারী, অর্থাৎ বাই মানে হচ্ছে 2, টু নারী মানে ধরতে পারো ডিজিটস। সো বাইনারি হচ্ছে টু টু ডিজিটস বেস নাম্বার সিস্টেমস, অর্থাৎ এখানে মাত্র দুটা ডিজিট থাকবে। সো ডিজিট দুটা কি কি হতে পারে? 0 এবং 1। তো এখন প্রশ্ন আসতে পারে যে বাইনারি নাম্বার সিস্টেমটার প্রয়োজনীয়তা কি বা সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে কম্পিউটার একটা বোকা যন্ত্র। কম্পিউটার একটা বোকা যন্ত্র। তোমার যে কম্পিউটারটা আছে বা তোমার যে ডিজিটাল ডিভাইসটা আছে, সেটা আসলে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার প্রসেস করতে পারে না। সে মাত্র 2 ধরনের নাম্বার প্রসেস করতে পারে। সে বুঝে হয় বিদ্যুৎ আছে, হয় বিদ্যুৎ, মনে করো এটা বিদ্যুতের চিহ্ন, বিদ্যুৎ আঁকতে পারতেছি না, ধরে নাও এটা আমাদের বিদ্যুতের চিহ্ন, লাইটনিং সামথিং। সো কম্পিউটার বুঝে হয় বিদ্যুৎ আছে, সেক্ষেত্রে 1, অথবা বিদ্যুৎ নাই, সেক্ষেত্রে 0। এই দুইটা বাদে কম্পিউটার কোনো স্টেট বুঝে না। বাকি স্টেটে বোঝানো ইলেকট্রনিক্স দিয়ে, মানে যে জিনিসগুলো দিয়ে কম্পিউটার বানানো হয় সেটা দিয়ে বাকি জিনিসগুলো করা খুবই ডিফিকাল্ট। তাই আমরা দুটো স্টেট দিয়ে কম্পিউটারের জিনিসগুলোকে প্রকাশ করি। সেখান থেকে বাইনারি নাম্বার সিস্টেমের প্রয়োজনীয়তা আসা, যে কম্পিউটারকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে আমার বাইনারি নাম্বার সিস্টেমে নিয়ে করাতে হবে। তো বাইনারি নাম্বার সিস্টেমে যেহেতু দুটো ডিজিট আছে, সেহেতু তোমরা বুঝতেই পারছো যে যত গণনাই করি আমরা, যত হিসাবে করি, আমাদেরকে এই দুটো ডিজিট দিয়েই করতে হবে। এই দুটো ডিজিট দিয়ে আমাদের সবকিছু করতে হবে। তো আমি যদি বলি যে তুমি বাইনারি নাম্বার সিস্টেমে দুইটা, মনে করো তোমার আবার ওই বাক্সে তোমাদের আপেলের কাছে যাই, মনে করো ঝুড়িতে ধরে নাও আপেল আছে দুটোর বেশি, তাহলে তুমি বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে কিভাবে গুনবে? একটু আগে ডেসিমাল নাম্বার সিস্টেমের কথা চিন্তা করো। আচ্ছা, আমরা গোনা শুরু করি। মনে করো 0টা আপেল আছে, একটা। এখন আমি দুটো আপেল কিভাবে গুনবো? কারণ বাইনারি নাম্বার সিস্টেমে 1 এর পরে আর কোনো ডিজিট নেই। সো তুমি 1 এর পরে কোনো ডিজিট, যেমন আগে 2 দিতে ডেসিমালে, এটা তুমি এখানে দিতে পারবে না। তো প্রশ্ন আসে যে গুনবে কিভাবে? সেক্ষেত্রে ডেসিমালের নাম্বার সিস্টেমের কথা মনে করার চেষ্টা করো। যখন 9 এর থেকে উপরের কোনো সংখ্যা এসেছিল, তখন আমরা সিগনিফিকেন্ট, 0 কিন্তু নিজের কোনো মান নেই। তো সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 1 থেকে শুরু। তো আমরা 1 কে এক ঘর বামে নিয়ে, দশকের ঘরে নিয়ে এককের ঘর আবার 0 থেকে হিসাব করা শুরু করেছিলাম। বাইনারি নাম্বার সিস্টেমে এই ডেসিমাল নাম্বার সিস্টেমের মতো একইভাবে আমরা এই কাজটা করব। কিভাবে? এখানে যদি আমি 2টা আপেল গুনতে যাই, তাহলে 1 কে আবারও এক ঘর বামে নিয়ে এখানে আবার 0 থেকে গণনা করা শুরু করব। এটাই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের 2 বা 2টা আপেল গণনা। এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের 2। এবার অন আ সাইড নোট, যেহেতু তোমরা আগে জাস্ট একটা নাম্বার সিস্টেম ব্যবহার করতে, সেহেতু ওই নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তিটা উল্লেখ করা দরকার ছিল না। এবং বেস বলতে বোঝায় কোনো নাম্বার সিস্টেমে কয়টা ডিজিট ইউজ করে বা তুমি কোন নাম্বার সিস্টেম ইউজ করতেছো, সেখানে টোটাল যে কয়টা ডিজিট আছে সেটাই হচ্ছে ওই নাম্বার সিস্টেমের বেস। তো আগে যেহেতু তোমরা ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করতে, অন্য কোনো নাম্বার সিস্টেম ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না, সেহেতু আমরা শুধু সংখ্যাটা লিখে দিলে হতো। এখন সংখ্যা লিখে এটার নিচে তার নাম্বারটার ভিত্তি বা বেসটা একটু উল্লেখ করতে হবে, যাতে বোঝা যায় যে তুমি কোন নাম্বার সিস্টেমে এই জিনিসটা প্রকাশ করছো। দ্যাটস ইট। তো আসো, এরপরে আমাদের চ্যাপ্টারের মেইন পড়াশোনাগুলোর মধ্যে একটাতে চলে যাই। সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম কনভার্সন, ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি। তো মনে করো তোমার ডেসিমাল নাম্বার সিস্টেম একটা সংখ্যা আছে 23। এখানে 10 দিয়ে বোঝায় যে 10 ভিত্তিক বা ডেসিমাল নাম্বার সিস্টেম, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম। তো মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে 23। একে যদি বলি যে 23-এর বাইনারিতে 23 নাম্বারটা কি হবে, এটা তুমি কিভাবে বের করবে? তুমি কি আবার আগের মতো গণনা করে করে বের করবে যে 0, 1
পরে আবার যেহেতু বাইনারিতে 1 এর পর কোনো ডিজিট নেই সেহেতু আবার 1 0, পরে আবার 1 এর পর কোনো ডিজিট নেই, আবার 1 1 করলে পরে আবার এখানে ডিজিট নেই, পরে আবার 1 0 0 এভাবে করে গুনবে, সেক্ষেত্রে তো অনেক সময় লেগে যাবে এবং অনেক কষ্ট হবে। তো আমরা এটা করি না। আমরা একটা সংক্ষেপে নিয়ম দেখি। তো তোমাদের বইয়ে ২ টা নিয়ম পাবে। একটা হচ্ছে ভাগ দিয়ে করেছে এবং আরেকটা হচ্ছে যে এটাকে ভেঙে করেছে। দু ভাগ দিয়ে প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে করা যায়। মনে করো যে এই যে ২৩ সংখ্যাটা আছে, একে আমি প্রথমে ২ দিয়ে ভাগ দিচ্ছি। ২ দিয়ে কেন ভাগ দিচ্ছি? কারণ বাইনারি নাম্বার সিস্টেমে ২ টা ডিজিট আছে। টোটাল ডিজিট সংখ্যা হচ্ছে ২ এবং ভাগ দেওয়ার সিগনিফিকেন্সটা কি? তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই ভাগ কেন দিচ্ছেন? দেখো, আমরা এখানে চাচ্ছি যে এদের ভাগশেষটা বের করতে। ভাগশেষটা কেন বের করব? কারণ আমি জানি যে আমি যদি কোনো সংখ্যাকে লেটস সে a কে আমি যদি b দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ, খেয়াল রেখো ভাগশেষ কখনোই b-1 এর উপরে হবে না। ভাগশেষ কখনোই b-1 এর থেকে গ্রেটার হবে না। অর্থাৎ যদি তুমি ধরে নাও কোনো একটা সংখ্যা আছে তাকে তুমি 2 দিয়ে ভাগ দিচ্ছ। তুমি যে 2 দিয়ে ভাগ দাও এর ভাগশেষ কখনো 0 বা 1 এর চেয়ে বেশি হবে না। 0 বা 1 এর মধ্যে থাকবে সবসময়। এবং খেয়াল করো এই 0 বা 1 ই কিন্তু আমাদের বাইনারি ডিজিট গুলো ছিল। তো আমরা চাচ্ছি যে এটা দিয়ে এগুলোকে প্রকাশ করতে। এই জিনিসটাই আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো মনে করো 2 কে 23 কে 2 দিয়ে ভাগ দিচ্ছ বা 23 কে 2 দিয়ে ভাগ দিলা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাগশেষটা কত থাকে। দেখো আমাদের ভাগফল আসবে 11 এবং ভাগশেষ থাকবে 1। এখানে এই চিহ্নটা, এই হাইফেনটা মাইনাস না। এটা কিন্তু মাইনাস বোঝাচ্ছে না। এটা শুধুমাত্র ভাগশেষকে আলাদা করার জন্য এখানে দেওয়া হয়েছে। অতএব এটা মাথায় রাখো যে এটা আমরা দিয়েছি শুধুমাত্র ভাগশেষকে আলাদা করার জন্য। সো ভাগশেষগুলো আমরা শেষে লিখতে থাকি। পরে আবারও 2 দিয়ে ভাগ দিই। 5, এখানে 1। আবারও 2 দিয়ে ভাগ দিই। ভাগফল কত হবে? ভাগফলটা এখানে লিখবে এবং ভাগশেষটা পাশে লিখবে। ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। আবারও 2 দিয়ে দিই। ভাগফল হবে কত? 1। ভাগশেষ হবে 0। আবারও যদি 2 দিয়ে দিই, এবার হবে তোমার ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। কিভাবে? মনে করো 1 কে তুমি 2 দিয়ে ভাগ দিছো। কতবার যাবে? 0 বার। 0, ভাগশেষ কত থাকছে তোমার কাছে? 1। সো এবার আমরা আসলে একে অর্গানাইজ করা শুরু করি। তো এবার বাইনারিতে এই জিনিসটাকে নিতে হলে এই শেষ ভাগশেষ থেকে শুরু করে উল্টা করে প্রথম ভাগশেষ পর্যন্ত তোমাকে লিখতে হবে। তো শেষ ভাগশেষ থেকে শুরু করব, উল্টো করে প্রথম ভাগশেষ পর্যন্ত লিখব। সো এখানে পরিষ্কার করে একটু লিখে নিই। 23, আমাদের শেষ ভাগশেষ হচ্ছে 1, পরে হচ্ছে 0, পরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1 সবার শেষে। তো এটাই হচ্ছে 23 এর বাইনারি রূপ। এটাই হচ্ছে তোমাদের 23 এর বাইনারি রূপ। এবং এটা হচ্ছে যে ভাগশেষ নিয়মে তোমার বের করা। ভাগশেষ নিয়মে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা। এবং ইন্টারেস্টিংলি এই নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা জানলে তোমাদের পরবর্তীতে যে অক্টাল বা হেক্সাডেসিমাল আছে, সেই অক্টাল বা হেক্সাডেসিমালেও তোমরা এই নিয়ম দিয়ে প্রকাশ করতে পারবে যেকোনো ডেসিমাল সংখ্যাকে। এই একই নিয়ম ব্যবহার করে। তো আসো দেখে নিই পুরো প্রসেসটা কিরকম হচ্ছে। আমার যে সংখ্যাটাকে আমি বাইনারি করব, সে সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ দিব। তার ভাগফলটা এখানে লিখব। এখানে লিখব ভাগফল। তার ভাগশেষটা আমি পাশে লিখব এবং ওই চিহ্নটা মাইনাস বোঝাচ্ছে না। মাঝখানের যে হাইফেন সে মাইনাস বোঝাচ্ছে না। সে বোঝাচ্ছে ভাগফল এবং ভাগশেষকে সে আলাদা করছে। পরে আমি আবারও একইভাবে এটা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। এটা আমি করব যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। ভাগফল 0 হওয়ার আগ পর্যন্ত এটা চলবে। ভাগফল 0 হয়ে গেলে পরে সর্বনিম্ন বা যেটা সবার নিচের অবস্থানে আছে সেই ডিজিট গুলো থেকে শুরু করে সবার শেষ, সবার উপরের ভাগশেষ পর্যন্ত আমি ক্রমান্বয়ে লিখে ফেলবো। যেমন এই 1 এর জন্য 1, 0 এর জন্য তার পরবর্তী 0, তারপরে 3টা 1। এটা যদি করে ফেলো তাহলেই তোমার ডেসিমাল সংখ্যা বাইনারি সংখ্যাতে রূপান্তর হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আমি আমার হাতের লেখার জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে
আরো কোন উপায়ে আরেকটা উপায়ে কিভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এবং বাইনারিকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায়। বাইনারি টু ডেসিমাল। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আজ এই পর্যন্তই। টাটা।